ত্রিবেণী। ত্রিবেণী নামের মধ্যেই লুকিয়ে থাকে পবিত্রতার এক গভীর অর্থ। ত্রি মানে তিন আর বেণী মানে স্রোতের মিলন। এখানে তিনটি নদীর মিলনস্থল যা সঙ্গম নামে পরিচিত। পশ্চিমবঙ্গের ত্রিবেণী হলো এমন একটা ঐতিহাসিক তীর্থস্থান যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। ভারতবর্ষে প্রয়াগরাজের সঙ্গমের পর ত্রিবেণীকেই অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং প্রাচীন কাব্যে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। অসংখ্য সাধু সন্ন্যাসী এবং ভক্ত এখানে স্নান ও পুজো করতে আসেন। মকর সংক্রান্তি এবং বিশেষ তিথিতে এখানে ভক্তদের ঢল নামে। লোককথা অনুসারে মনসামঙ্গল কাহিনীতে বেহুলা ও লক্ষিন্দর এই ত্রিবেণীর পথ ধরেই স্বর্গলোকে গমন করেছিলেন। বিশ্বাস করা হয় এই স্থানেই ছিল একসময় স্বর্গের দ্বার, যেখান থেকেই দেবলোকের সঙ্গে সংযোগ স্থাপিত হতো। সময়ের সাথে সাথে ত্রিবেণীর রূপ বদলেছে, কিন্তু আধ্যাত্মিক গুরুত্ব আজও অটুট। বর্তমানে এখানে রয়েছে পাকা ঘাট, বিভিন্ন মন্দির ও আশ্রম। প্রতিদিন অসংখ্য মানুষ পুণ্যস্নান করতে আসেন এই ত্রিবেণীতে। এছাড়াও আশেপাশে রয়েছে ঐতিহাসিক স্থাপত্য ও শান্ত পরিবেশ, যা দর্শনার্থীদের মনকে স্পর্শ করে। ত্রিবেণী শুধু মিলনস্থল নয়, এটি বিশ্বাস, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক চিরন্ত সঙ্গম। আজকের ভিডিওতে দেখাবো ত্রিবেণীর এমন কিছু ইতিহাস যা সম্বন্ধে আজও হয়তোবা আপনারা শোনেননি। তো ভিডিওটা স্কিপ না করে চলুন শুনে আসি। এখন আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণীর সেই মেইন ঘাটে, যেই ঘাটকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য কাহিনী। চলুন এই ঘাটে যিনি পুরোহিত রয়েছে তার মুখ থেকে কিছু কথা শুনে আসা যাক। এটা হচ্ছে আমাদের ত্রিবেণী মুক্তবেণী মেন ঘাট। ত্রিবেণীর ঘাটের মানে স্থানের মেন ঘাট হচ্ছে এইটাই। এটা অনেক বছরের পুরনো, আজ থেকে মোটামুটি 300-400 বছর আগেরকার এটা। আমি এখানে আছি বিগত আজ 10-12 বছর হবে। প্রথম বলার কথা হচ্ছে যে ত্রিবেণীর এই ঘাট প্রথম নির্মাণ করে হচ্ছে উড়িষ্যার রাজা মুকুন্দদেব। হুগলি জেলার মধ্যে এটাকে মুক্তবেণী ঘাট কেন বলা হয় এটা নিয়েও আমাদের অনেক একটা প্রশ্ন আছে। এলাহাবাদে হচ্ছে যমুনার সৃষ্টি, আর আমাদের এই ত্রিবেণীতে এসে যমুনা পাতালে বিলীন হয়ে গেছে, যার জন্য এটাকে বলা হয় মুক্তবেণী ঘাট। তো এখানে তিনটে নদীর এখানে সঙ্গম স্থল আছে। একটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। তা তুমি গঙ্গা এখানে দেখতে পাচ্ছ, গঙ্গা। আর ওই যে মাঝখান দিয়ে যে কালো দাগটা গেছে, ওই যে কালচে টাইপের যে রেখাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে কালচে টাইপের, ওইটাই হচ্ছে যমুনা নদী। আর সরস্বতী নদী তো একটু আগেই আছে, সঙ্গম স্থলটা তুমি দেখে আসলে। তা এই হচ্ছে তিনটে নদীর সঙ্গম। তো যমুনা এখানে এসে বিলীন হয়ে গেছে, পাতালে প্রবেশ করেছে। আর এলাহাবাদে হচ্ছে যমুনার সৃষ্টি, এখানে মিশে গেছে, যার জন্য এটাকে বলা হয় মুক্তবেণী ঘাট। তুমি যদি প্রয়াগেও যাও বা এলাহাবাদে যাও, তুমি তিনটে নদী একসঙ্গে দেখতে পাবে না। ওখানে সরস্বতী অন্তর্শীল, ওখানে সরস্বতী দেখা যায়। এখানে তিনটেই নদী আমি দেখিয়ে দিতে পারবো এখানে। আর এখানে আর একটা ঘটনা হচ্ছে, তুমি মনসামঙ্গল কাব্যের ভেতরে এই ঘটনাগুলো পাবে, ত্রিবেণীর ঘটনা আরও বিস্তারিত জানতে পারবে। মনসামঙ্গল কাব্য যদি তুমি কখনো পড়ো, তো মনসামঙ্গল কাব্যের ভেতরে যে চাঁদ সদাগর রাজা ছিলেন, মনসা দেবীর পুজোর বিরুদ্ধে ছিলেন। হ্যাঁ, অবশ্যই আছে, আমি বলছি শোনো। প্রথমে এটা কি সত্যি? একদম সত্যি ঘটনা এটা কোনো ইতিহাস তো কোনোদিন মিথ্যে হয় না। না, এটা এই ত্রিবেণী ঘাটেই প্রথম যখন চাঁদ সদাগর রাজা মনসা দেবীর পুজো দেবী বলে উনি মানতে চাইলো না, মানে মনসা দেবীকে উনি দেবী বলে মানবে না, যার জন্য মনসা দেবী রেগে গিয়ে ওনার সব সন্তানদের একটা একটা করে হত্যা করে দিল। দেওয়ার ফলে লাস্টে হলো লক্ষিন্দর। লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করলো বেহুলার সঙ্গে। এরা দুজনেই ছিলেন স্বর্গের, দেবরাজ ইন্দ্রের হচ্ছে ওখানে নিত্য ছিলেন, অপ্সরা ছিলেন। তো যাই হোক, তারা এই মর্ত্যলোকে আসলেন। এরা দুজন যখন এই বেহুলা সঙ্গে বিয়ে হলো লক্ষিন্দরের, দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর বানালেন, তাতেও কিন্তু উনি রক্ষা করতে পারলেন না। তো যাই হোক, তো এই যখন লক্ষিন্দরের যখন ওই সর্প দংশনে যখন মৃত্যু হলো, তখন বেহুলা বলল আমার স্বামীকে ভেলায় করে ভাসিয়ে। তো ভেলায় ভাসতে ভাসতে এই সরস্বতী নদী দিয়ে প্রথম এই ত্রিবেণী ঘাটে এসে এখানে উনি নেতা ধোপানির ঘাট দেখতে পেলেন। সেটা এই শ্মশানের পাশেই আছে। নেতা ধোপানি কাপড় কাচতেন স্বর্গের দেবতাদের। তো কাচতে কাচতে অদৃষ্ট হয়ে গিয়ে তার একটা পুত্র সন্তান ছিল, সে খুব দুষ্টুমি করছিল, নেতা ধোপানির একটা পুত্র। তা সেইটা দেখে পুত্রটাকে উনি মেরে দিলেন, অজ্ঞান করে দিলেন। মেরে দিয়ে সেইটা বেহুলা দূর থেকে দেখতে পেয়েছেন। দিয়ে যখন যাচ্ছিল, তারপরে যখন ওনার যখন কাপড় কাচা যখন হয়ে গেল, তখন আবার বিশেষ কুণ্ডলী থেকে আবার গায়ে জল ছিটিয়ে দিল, এই বাচ্চা আবার প্রাণ ফিরে পেল।
এই ঘটনাটা বেহুলা দূর থেকে দেখতে পেয়েছে ভেলায় করে, এই ঘাট দিয়ে যাচ্ছিল সরস্বতী নদী দিয়ে দিয়ে এইবার তখন সঙ্গে সঙ্গে গিয়ে বলছে তো মা তো সাধারণ মা না, প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে এই মা মনে হয় আমার স্বামীকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে গিয়ে নেতা দোপানির পায়ে পড়েছে যে মা আমার স্বামীকে আমি কি করে প্রাণ ফিরে পাবো, আমাকে তুমি বলো কি ঘটনার। এবার তখন বলল যে এটা তো তো মা তোর স্বামীকে তো মেরেছে স্বয়ং মা মনসা, তো তোকে আমি একটা দায়িত্ব দেবো, তুই পালন করতে পারবি? বলে বলুন কি করতে হবে। বললো আজকে কাপড়টা তুই কাচবি, কেচে যদি তুই সন্তুষ্ট করতে পারিস তাহলে তোর। বললো ঠিক আছে আমি কেচে দিচ্ছি। এত সুন্দর করে কাপড় কেচেছিল দেবতাদের, হ্যাঁ সেই কাপড় দেখে দেবতারা একদম বলছে এত সুন্দর কে কাপড় কেচেছে। বলছে এক দেবী এরকম তার স্বামীকে নিয়ে ভেলায় যাচ্ছিল, তা দেবতারা সবাই মিলে বললো তাহলে তাকে নিয়ে আসো। নিয়ে গিয়ে যাই হোক সেই লক্ষিন্দরের আবার পুনরায় প্রাণ ফিরে পেল। হ্যাঁ অবশ্যই আছে, এই শ্মশানের ওই পাশে, আর সেই পাটাটাও আছে। হ্যাঁ সেই পাটাটা ওই শ্মশানের পাশেই, ওই আমি পুজো করি ওইটা। আমাদের এই মন্দিরে অমাবস্যার পুজো শেষ করে গিয়ে ওই পাটাটা আমি পুজো করি। অনেকে বলছে যে আমরা আসছিলাম নাকি এটা শ্মশানের ঘাট, বলছে এটা শ্মশানের ঘাট নয় তাহলে, তাই তো? ত্রিবেণী স্নানের ঘাট হচ্ছে, ত্রিবেণীর তো ঘাট অনেক আছে কিন্তু মেন ঘাট হচ্ছে এইটাই, মেন ঘাট হচ্ছে এই স্নান করার মেন ঘাট হচ্ছে এইটাই ত্রিবেণীর। এরপরে এবার বালির ঘাট আছে, তারপরে রাজা ঘাট আছে, ফেরি ঘাট আছে, এরকম অনেক অনেক ঘাট আছে, কিন্তু ত্রিবেণীর স্নানের মেন ঘাট হচ্ছে এইটাই। শ্মশান ঘাট ওই পাশেই এই তো এই ঘরটার ওপারেই শ্মশান। আমাদের ত্রিবেণী হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে যতগুলো মহাশ্মশান আছে তার মধ্যে একটা হচ্ছে ত্রিবেণী শ্মশান। এবার ত্রিবেণী সম্বন্ধে তুমি জানতে গেলে মনসামঙ্গল কাব্য পড়বে, আর হচ্ছে ঋগ্বেদ পড়বে সরস্বতী নদীর। কেন সরস্বতী নদী একটা সময় ছিল আদিসত্য গ্রাম, 7টা গ্রাম নিয়ে এখানে আদিসত্য গ্রাম, আদিকর্তার হচ্ছে প্রাচীন। আর এই সরস্বতী নদী দিয়ে যত ইউরোপের যত পণ্যবহী জাহাজ এই সরস্বতী নদী দিয়েই সব বাণিজ্য যেত বিভিন্ন ইউরোপের দেশে। তা সেই সরস্বতী নদী সংস্কার না করার ফলে আজকে খালে পরিণত হয়েছে, এটা আমাদের দুঃখের বিষয়। মহাকুম্ভ আমাদের এই 2022 সাল থেকে শুরু হয়েছে। এর আগে মহাকুম্ভ সাধুরা যখন গঙ্গাসাগরের মেলা করে যখন ফিরতেন, হেঁটে আসতে গিয়ে তো তারা ক্লান্ত হয়ে পড়তেন, তখন কিছু কিছু জায়গায় ওরাই হতো। তা ত্রিবেণী ঘাটে তারা ওই এখানে এসে তারা করেছিল আমাদের এই সপ্তঋষি ঘাট, এই যে ওপাশে বালির ঘাট যেটা, তা ওইটা দীর্ঘদিন হতে হতে 700 বছর আগে হতো। তখনকার কোনো কারণবশত সেটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে আবার পুনরায় এই 2022 থেকে এটা আবার স্থান পেয়েছে। এটা কেমন লাগছে? এটা তো ভালো উৎসব, এটা কুম্ভ মানে আমাদের সনাতন ধর্মর যত সাধু সন্ন্যাসীরা আসে বিগত, হ্যাঁ এটা মহা উৎসব, এটা তো ধর্মীয় অনুষ্ঠান। এটা নিয়ে আমি মনে করি সবাইকে এই অনুষ্ঠানটা এগিয়ে আসার জন্য। এটা শুনেছি ত্রিবেণী শ্মশান বা জায়গা নিয়ে অনেক অলৌকিক কাহিনী আছে, এগুলো কি সত্যি? অবশ্যই সত্যি। কেন একটা জিনিস সবসময় মনে রাখবে, ইতিহাস কোনোদিন মিথ্যে হয় না, আর কোনোদিন সত্যি কোনোদিন ধামাচাপা পড়ে থাকেও না। মানে আপনার কোনো জানা হয় এমন কি কোনো কাহিনী আছে? হ্যাঁ কাহিনী এখানে অবশ্যই আছে। আমাদের ত্রিবেণীতে একটা পণ্ডিত ছিলেন জগন্নাথ তর্কানন পঞ্চানন পণ্ডিত। সে এত বড় মাপের পণ্ডিত ছিলেন, তার কাছে যত বড় বড়ই পণ্ডিত আসতো না, তর্কে হার মেনে বাড়ি যেত। মানে এত বড়ই পণ্ডিত। হ্যাঁ তার বাড়ি এখানে আছে, তার জন্ম ভিটে আছে, সেইখানে বুড়িমার পুজো হয়। আমাদের পুরনো পুজো 300-400 বছর আগেরকার জাগ্রত মা বুড়িমার দুর্গা পুজো, এটা হচ্ছে ভরচাজি পাড়ায় আছে। এবার তার যদি কাহিনী শুনতে চাও, সে এত বড় মাপের উনি জ্ঞানী পণ্ডিত ছিলেন, সে রোজ ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে আসতেন, মানে অন্ধকার থাকতে। তো এরকম একটা ঘটনা আছে, উনি একদিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে এসে যখন চান করতে নামছেন, তখন ইংরেজ পিরিয়ড, তখন ইংরেজরা ওই ভেরিগুলো নাবিয়ে দুজনের মধ্যে ক্যাচাল মানে ঝগড়া হচ্ছে। তা সেইটা দেখে উনি তো চান করতে নেমে গেলেন। উনি আর কিছু বলেনি, চান করতে যখন নেমে গেলেন, চান করে উঠে যাওয়ার সময় দেখছেন ওই ঝগড়া করতে করতে একজন একজনকে মেরে দিয়েছে। এবার উনি ওনার মতো উনি চান টান করে চলে গেছে। এবার এইটা নিয়ে যখন তদন্ত শুরু হলো, তখন ইংরেজদের মধ্যে একজন ওনাকে দেখেছে যে ওই সময় তো যে মার্ডারটা হয়েছে তার সাক্ষী স্বরূপ তো কেউ আছে। তখন বলছে হ্যাঁ এক টিক্কিধারী এক পণ্ডিত এসেছিলেন, উনি মনে হয় এই ব্যাপারে কিছু বলতে পারেন। তো পরের দিন আবার যখন এসছে জগন্নাথ পঞ্চানন পণ্ডিত চান করতে, তখন ওনাকে ধরেছে যে আপনি যে এই ঘটনাটা কি দেখলেন। বলছে দেখো বাবা, আমি তো ঘটনাটা দেখেছি, কিন্তু আমি বলবো তোমাদের বুঝে নিতে হবে, ভাষা তো আমি বুঝতে পারি না।
আমি বাংলায় বলবো, তোমাদের বুঝে নিতে হবে। বলছে আপনার মনে আছে ও কে কাকে কি বলেছিল? বলছে হ্যাঁ। ওনার স্মরণশক্তি এতটাই তিকট ছিলেন, ঠিক বলে দিয়েছে। দিয়ে তারপরে ওনাকে ইংরেজরা ওনাকে জজ কোর্ট ইয়েতে বসালো পদে, মানে এত বড় মাপের পণ্ডিত ছিলেন। এটাও আমাদের ত্রিবেণীর একটা গর্ব। ত্রিবেণীর গর্ব হচ্ছে আমাদের এই যে আদি সত্যগ্রাম যে কথাটা হলো, আদি সত্যগ্রাম, এখানে 7টা গ্রাম নিয়ে আদি সত্যগ্রাম। 7টা গ্রামের মধ্যে আছে তোমার বৈকণ্ঠপুর, বাসুদেবপুর, শঙ্করনগর, বাঁশবেড়িয়া, শিবপুর, হ্যাঁ, এরকম দিয়ে 7টা গ্রাম নিয়ে আদি সত্যগ্রাম। আর এই পুরোটাই গঙ্গা, এটা সরস্বতী নদীর এটাই ছিল। এখানে মেনলি চান হবে হচ্ছে তোমার সাধুদের আছে তোমার 13 তারিখে 10টা থেকে শুরু হবে। 13 তারিখে মানে শুক্রবার থেকে আচ্ছা, অমৃত স্নান, যেটা 10টা থেকে, সকাল 10টা থেকে। সবথেকে মানে বেশি মানুষ ওই ঘাটে হয়, এই ঘাটেও হয়। যেহেতু আমাদের এই ঘাটে জায়গা দেওয়া যায় না, ওই জন্য 3টে ঘাট মিলেই ব্যবস্থাটা করা হয়। মেলাটা দেখতেও ভালো লাগে, লোকের দূর দূরান্ত থেকে আসে। একটা ঘাটে যদি হয়ে যায়, চাপটা পড়ে যায়, ওই জন্য সাধুদের বসানো হয়েছে শিবপুর মাঠে, ক্যাম্প গেটে ওখানে বসানো হয়েছে, ঘাওতলা কালীবাড়ি বসানো হয়েছে, এবং সপ্তঋষি ঘাটেও ওনাদের আখড়া করা হয়েছে। কিছু কিছু সাধু ওখানেও বসেছে। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদেরকে আসতে বলছেন তো? অবশ্যই আসতে বলবো। এটা একটা ভালো উৎসব আমাদের হিন্দু সনাতন ধর্মীয় এটা। আর একটা কথা, কুম্ভ কথার অর্থ হচ্ছে অমৃত স্নান যোগ। কুম্ভ কথার অর্থটা আগে বুঝতে হবে সবার আগে। গঙ্গায় স্নান করতে গেলে আগে কুম্ভ কি করে হলো এইটা আগে জানার বিষয়। কুম্ভ আজ থেকে দেবতা আর দানব মিলে বাসুকি নাগকে দিয়ে যে সমুদ্র মন্থন করেছিল, ভগবান বিষ্ণু কশ্যপ রূপ ধারণ করে তার উপরে বাসুকি নাগ দিয়ে যে অমৃত কলস যেটা উঠলো, সেই অমৃত অসুর আর দানবদের মধ্যে বলেছিল যে ভাগ করে দেওয়া হবে। তা অসুরদের যদি অমৃত পান করানো হয় তাহলে তো চিরঞ্জীবী হয়ে যাবে। তা একটা অসুর কি করেছিল, দেবতার রূপ ধরে ওদের মধ্যে লুকিয়েছিল। তা ভগবান বিষ্ণু তো অন্তর্যামী, উনি দেখতেই চিনতে পেয়েছেন। উনি তখন কি করলেন, নিজের হাতের সুদর্শন চক্র চালিয়ে তার মুন্ড উচ্ছেদ করে দিলেন। সেটা হলো রাহু আর কেতু। বোঝা গেল? এবার ভগবান তখন কি করলেন, মোহিনী রূপ ধারণ করে, সেই রূপ দেখে অসুররা একদম ভুলে গেছে, অমৃতর কথা ভুলে গেছে। ভগবান বিষ্ণুর যে মোহিনী যে রূপটা ধারণ করেছিলেন উনি, সেই রূপ দেখে অসুররা ভুলে গেছিলেন, অমৃতের কথা ভুলে গেছে। এটা বিষ্ণুর একটা এটাই মানে। তা এই যে কুম্ভ স্নান করলে কি হয়, কুম্ভ স্নান করলে হাজার হাজার বছরের যে আমরা সারাদিনে অনেক রকম না জেনে অনেক কিছু পাপ করে থাকি, পাপ কর্ম, তা সেগুলো থেকে উদ্ধার হয়। ওই জন্য কুম্ভ স্নানের এত মাহাত্ম্য। তা অবশ্যই আমি প্রত্যেক যাত্রীদের বা ভক্তদের বলবো যে আপনারা যদি সময় করে পারেন আসবেন, এসে এই অমৃত স্নানে স্নান করবেন, গঙ্গায় ডুব মারবেন। এটা সবার জন্য এটা মঙ্গল। আমার নাম অসীম আচার্য, আমি এই ত্রিবেণী ঘাটের পুরোহিত। আপনারা সবই জানতে পারলেন। এখানকার পুরোহিত বা ঠাকুরমশাই যিনি বললেন, অতটা তথ্য আমার জানা ছিল না, কিন্তু তিনি যেভাবে বললেন সত্যি অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এবার এখান থেকে মেইনলি চলে যাব সেই জায়গাটাতে, অর্থাৎ শ্মশানে, এবং সেখান থেকে চলে যাব সেই নেতিদোপার ঘাটের ওখানে। আপনাদের কিন্তু সমস্তটাই দেখাবো। এখানে রয়েছে অসংখ্য চিলু, দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক এর পাশে রয়েছে সেই ঘাটটা কিন্তু আপনাদের দেখাবো, যেখানে কিন্তু নেতিদোপার সাথে দেখা হয়েছিল বেহুলা এবং লক্ষিন্দরের। এইটা এখানে লেখা রয়েছে মা মনসার মন্দির, নেতাধোপানির পুকুর বা ত্রিবেণী ঘাট। এখান থেকে মূলত সেই ঘাটটা আমরা দেখাবো আপনাদের। দেখুন, চলুন আস্তে আস্তে নেমে পড়ছি সেই ঘাটের এখানে, নেতাধোপির ঘাটের এখানে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ জাগ্রত একটা জায়গা। আর এই জায়গা সম্বন্ধে ওখানকার পুরোহিত মশাই কিন্তু অনেক কথাই বললেন, সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, এখানেই কোনো একটা জায়গায় নেতাধোপানি যখন কাপড় কাচ্ছিলেন, তার ছেলেকে কিন্তু অজ্ঞান করেছিলেন। তখন কিন্তু বেহুলা মা দেখেছিলেন, এবং দেখে তার যে মৃত স্বামী অর্থাৎ লক্ষিন্দর, তাকে কিন্তু বাঁচানোর উদ্দেশ্যে নেতাধোপিরকে প্রচুর মানে আকুতি মিনতি করেন, এবং তারপরেই কিন্তু নেতিধোপা তাকে স্বর্গের যে সে স্বর্গে নিয়ে যান। তো এখানে একটা লোককথা রয়েছে আর কি। আর এটা কিন্তু অনেক দিনে প্রাচীন একটা ঘাট বলা যায়। তো এখন বর্তমানে এটা কিন্তু শ্মশানে পরিণত, মানে শ্মশানের জায়গা হিসেবে পরিচিত। আর এখানে কিন্তু প্রচুর
দেখুন জায়গা রয়েছে, এই পাশে রয়েছে শ্মশান, এখানে রয়েছে একটা মন্দির, যেই মন্দিরে রয়েছে স্বয়ং মা মনসার মূর্তি। দেখুন মা মনসার মূর্তি কিন্তু রয়েছে। বেরিয়ে এলাম শ্মশানের এখান থেকে, অর্থাৎ নেতিধোপার ঘাটের ওখানে। এবার এখান থেকে সরাসরি উপরের দিকে উঠে যাব, এখানে কিন্তু রয়েছে সেই পাটাটা। তো চলুন, এখানে কিন্তু সবার জন্য উন্মুক্ত, আপনারা যেতে পারেন, দেখতে পারেন। তো উপরের দিকে উঠে এলাম। তো এখানে যেহেতু বাড়ি এখন বর্তমানে, এখানে একটু বলে আমরা কিন্তু ভেতরের দিকে যাব আর সেই পাটাটা কিন্তু দেখব। চলুন বন্ধুরা, চলে এলাম সেই পাটাটার এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটাই মূলত সেই পাটা, হাজার হাজার বছর আগের সেই পাঠা। তো দেখুন এখানে অনেক দেবদেবীর মূর্তিও কিন্তু রয়েছে। তো এই জিনিসটা দেখে সত্যিই অবাক হলাম। এখানে এসে এইগুলো দেখব সত্যি আশা করিনি, এবং খুবই খুবই ভালো লাগলো, কেননা এত পৌরাণিক একটা কাহিনীর জিনিসের সাক্ষী হতে পারবো, সেটা নিজের চোখে দেখতে পারবো, আশা করিনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিন্তু অবশ্যই আসা চাই ত্রিবেণীতে। এছাড়াও ত্রিবেণীর রয়েছে প্রচুর জায়গা এমন ইতিহাসে জর্জরিত এবং অনেক কাহিনী বর্ণিত, আপনারা এসে ত্রিবেণীতে ঘুরতে পারেন।